কিন্তু আপনার হাজব্যান্ডের যে নজর, মানে শেখর রঞ্জন দেবনাথের যে নজর পড়েছে মন্দিরের ওই দান বাক্সের ওপরে বা প্রণামী বাক্সের ওপরে, সেই সম্পর্কিত অনেক প্রমাণ আছে আমার কাছে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আইনজীবীরা কখনো এভিডেন্স ছাড়া কোনো কনভারসেশন করেন না, কারুর সাথে করেন না, আমিও করছি না। আমার কাছে প্রমাণ আছে, দায়িত্ব নিয়ে বলছে। এবং সন্ময় বাবুর লেটেস্ট পোস্টটা যদি দেখে থাকেন আপনারা, তাহলে একবার ওনার প্রোফাইলটা মানে একদম ভালো করে ঘুরে আসবেন, খুঁজে দেখবেন, খুব ভালো করে জিনিসটা আরো ক্ল্যারিফাইড হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে দেখুন, আমি তো বিজেপির সমর্থক নই, আমি কোনোদিনের জন্য ভারতীয় জনতা পার্টি করিনি। তাদের কি প্রফেশনাল এফিসিয়েন্সি লেভেল সেটা আমি জানি না, আমার জানার মতো কোনো আগ্রহ নেই। কিন্তু আপনি বলেছেন যে মমতা ব্যানার্জি আপনাকে নাকি, না সরি, মমতা ব্যানার্জি বলেননি, আপনি বলেছেন মমতা আমাকে টাকা অফার করেছিল। প্রথম কথা হচ্ছে, আপনি মানুন বা না মানুন, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে উনি পশ্চিমবঙ্গের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সুতরাং দয়া করে মমতা বলবেন না। মানে উনি আপনার বাড়ির নাওখালের জামাই নন যে আপনি একজন ফর্মার চিফ মিনিস্টারকে তার ফার্স্ট নাম ধরে ডাকবেন। এটা না, মানে বেসিক্যালি কি বলুন তো, একটা যে প্রফেশনাল এটিকেটস থাকে, মানে একটা যে ভদ্রতার একটা মিনিমাম পার্ট হচ্ছে, আমরা কখনো কাউকে প্রথম নাম ধরে কল করি না। ধরুন যেমন আমি আদালতে যখন মামলা করি, আমাকে যারা জুনিয়র বা আমার যারা জুনিয়র দাদা অরিন্দম দা বলে ডাকেন, আমার যারা সিনিয়র ভাই বলে ডাকেন। কেন বলুন তো? কারণ কারোর ফার্স্ট নাম ধরে কথা বলাটা অত্যন্ত ডিসরেসপেক্টফুল একটা অ্যাক্টিভিটি। দয়া করে অনুরোধ রাখবো, উনি 3য়-বার বা 3 বারের মুখ্যমন্ত্রী, মানে 3টে টার্মসের এতবারের সাংসদ, 1 পয়সা নেন না ভদ্রমহিলা। সুতরাং মমতা বলে ডাকবেন না। 1, 2 নম্বর, আপনি প্রমাণ করতে পারবেন মমতা ব্যানার্জি আপনাকে টাকা অফার করেছিলেন? কারণ দেখুন, আমরা আইনের ভাষায় যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিই, দ্যাট ইজ কল এভিডেন্স। এভিডেন্স ছাড়া কারুর বিরুদ্ধে কোনো রকম ভাবে কোনো বক্তব্য পেশ করা যায় না। এই যে আপনি বলেছেন না যে মমতা ব্যানার্জি আপনাকে টাকা অফার করেছিলেন, আপনি প্রমাণ করে দেখান, আমি মেনে নেব। আমি আবারও আপনাকে বলছি, আর আপনি কি বলেছেন ঠিকানা চেঞ্জ করে দেবেন, আপনি মিলিয়ে নেবেন। অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল দায়িত্ব নিয়ে বললো আপনি মিলিয়ে নেবেন। আজ থেকে 4.5 বছর পরে, অ্যাকচুয়ালি 4.5 বছরটা একটু বেশি হয়ে গেল, আর একটু বেশি দিন পরে মানুষ আপনার ঠিকানা বদলে দেবে। সাধারণ যারা মানুষ, যাদের ভোটে আপনি জিতে এসছেন, তারা আপনার ঠিকানা বদল করে দেবেন। আপনি কতজনের ঠিকানা বদল করাবেন কাকিমা? আর আমি তো আপনার সন্তান সম। কলতান দাশগুপ্ত যেমন আপনার সন্তান সম, অরিন্দম কাঞ্জিলালও আপনার সন্তান সম। আমরা আপনার মেয়ের ন্যায় বিচারের দাবিতে নিজেরা রাতের পর রাত জেগে অনশন করেছি। আমার চোখ এখন এই যে দেখছেন, এই যে কন্ডিশনে দাঁড়িয়ে, এই যে অ্যাডভোকেটস ব্যান্ড পড়া, এই যে কোটটা পড়া, এই যে কালো কোটটা পড়া, আমি কোর্ট করে বাড়িতে গিয়ে কোন রকম চেম্বার না করে আমি সোজা গেছিলাম কলেজ স্ট্রিটে মিছিল করার জন্য। একবার গিয়ে যত বড় বড় মিডিয়া হাউস, মানে যারা এখন আপনাদের টাকা কেনা গোলাম হয়ে গেছে, তাদের একবার ফুটেজগুলো চালিয়ে দেখবেন, এখানে বড় বড় করে দেওয়া আছে এখনো। আমি গেছিলাম এই অবস্থাতে, যে না, ওটা আমার সামাজিক তাগিদ ছিল। আজকে আপনার মনে হচ্ছে যে আমরা আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছি। আমি আবার আপনাকে একদম অ্যাসিওরেন্স দিলাম, আপনাকে কেন কোনো মানুষকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করার বিন্দুমাত্র কোনো অভিপ্রায় আমার নেই, কিন্তু সত্যিটা পাল্টাবে না। এই যে এতটা অহংকার নিয়ে কথাগুলো বলছেন না, যে কাকিমাকে আসল রূপ দেখাবেন না, আসল রূপ আপনি দেখবেন। সাধারণ মানুষ আপনাকে আসল রূপ দেখাবেন কিছু, এমনিতেই দেখছেন না, কিছুদিনের ভেতর কেন দেখিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু কোনো আসল রূপ নেই, আমাদের একটাই রূপ। আর আমাদের রূপটা শুধুমাত্র যে আমরা মমতা ব্যানার্জিকে চিনি। আমরা শুধুমাত্র যাকে দেখে রাজনীতি করতে এসেছিলাম, যাকে দেখে শক্তি পেয়েছি, যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে, আমাদের কোনো মানে পরিবর্তন হয়নি এখনো কিছু, বিশ্বাস করুন, হবেও না। আর সেটা হবে না বলে এখনো বুক ফুলিয়ে কথাগুলো বলতে পারি। কতজনের ঠিকানা পরিবর্তন করবেন? একটু ভাবুন, যারা আপনাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করছেন, অ্যাকচুয়ালি কেউই করছেন না, আপনার প্রতি যে ঘৃণাটা জন্ম নিয়েছে না মানুষের, সেই ঘৃণাটা তারা বর্ষণ করছেন, এবং সেটা চারি থাকবে আপনার জন্য। মিলিয়ে নেবেন। একটা জিনিস জানেন তো, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। দেখছেন না কিছু অত্যন্ত অহংকারী ব্যক্তিত্বকে কিরকম জুতিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসের কথাই বলছি। দেখছেন তো, আমি নেতা, আমি বিশাল বড় হনু, আমি বিশাল বড় অমুক, দেখছেন না কেন বের করে দিয়েছে। মাথায় রাখবেন, অহংকার মানুষকে শেষ করে দেয়। অহংকার এমন জিনিস, আপনাকে স্লো পয়জন, বলছি তো, ডিমেথাইল মার্কিউরির মতো আস্তে 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 দিয়ে আপনাকে ধ্বংস করছে, আরো ধ্বংস হয়ে যাবেন। মিলিয়ে নেবেন। আপনি অন্যায় করবেন, আপনার অন্যায়টাকে অন্যায় হিসেবে বলা যাবে না। আমি এই ধরনের মানসিকতাতে বিলং করি না।
আমি তো একজন আইনজীবী, আমি যা বলি তার পেছনে প্রমাণ থাকে। এখনো বলছি, সমস্ত সাবস্ট্যান্টিভ এভিডেন্স আছে আমার কাছে যে আপনার হাজবেন্ড মিস্টার শেখর রঞ্জন দেবনাথ প্রণবী বাক্সের উপরে কিভাবে হাত চালানোর চেষ্টা করছেন। মানুষ কথা বলবেন, আগামীতে মানুষ কথা বলবেন এবং মিলিয়ে নেবেন। আপনার এই অহংকার ধুলোয় মিশে যাবে। আপনার সন্তান সম, তাই জন্য কখনোই আপনার কোনোদিনের জন্য কোনো ক্ষতি চাইনি, চাইবো না। কারণ আপনার মেয়ের বিচারের দাবিতে তো আমি পথে নেমেছিলাম, সেখানে আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন আছে। বলেছিলেন ক্ষমতায় এলে 7 দিনে অভয়ার বিচার হবে। আজকে দেখতে দেখতে 2 মাস সবকিছু কথা রাখা হচ্ছে। অভয়ার বিচার কোথায়? ওই বিচারটাই আমরা চাই। রত্না দেবনাথ কাকিমার পিছনে তো আপনারা অনেকেই হাত ধুয়ে পড়ে গেছেন, পড়ুন, তাতে কোনো অসুবিধা নেই। উনি সাংঘাতিক দৃঢ় মানসিকতার একজন মহিলা। আপনাদের এই সমস্ত আলতু ফালতু কথায় ওনার উপরে খুব একটা এফেক্ট হবে না। এমপ্যাথি, সিম্প্যাথি, বড় বড় লেকচার দিতে অনেকেই চলে আসছেন দেখছি, সব গাঁজাখোরগুলো। আর কয়েকজন এই কথাও বলছেন যে উনি মেয়ের মৃত্যু সার্টিফিকেটকে কাজে লাগিয়ে ভোটের টিকিট পেয়েছিলেন এবং ভোটে জিতেছেন। হ্যাঁ, এটা পার্শিয়ালি ট্রু যে পানিহাটির মানুষ ওনার সাথে সিম্প্যাথাইজ করেছেন বলেই উনি ভোটে জিতেছেন। খুব স্বাভাবিকভাবে, ওনার তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। বিজেপি ওনাকে অফার দিয়েছে, সেই অফারটা উনি নিয়েছেন, তার থেকেই ওনার রাজনৈতিক যাত্রা শুরু। অন্যায় কি আছে, কি সমস্যা আছে? আর যারা চিৎকার করছেন উনি মেয়ের বিচার চাইতে এসে এখন বিধায়িকা হয়ে বসে পড়লেন, কোথায় সেই বিচার? আপনারা কোন রাজ্যে বাস করেন? মূর্খের স্বর্গে বাস করেন আপনারা। 140 কোটির দেশে রাতারাতি বিচার কোথায়, কবে পাওয়া গেছে? হ্যাঁ, ডিজনিল্যান্ডে থাকেন নাকি? পশ্চিমবঙ্গে আছেন, যেটা ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে, যদি খোঁজ পান গুগলে সার্চ করে পড়ে নেবেন। ভারতবর্ষে এই মুহূর্তে যে পেন্ডিং কেসেস আছে না, আগামী 33 বছর লাগবে শুধু এই আজকের ডেটের পেন্ডিং কেসগুলোকে সলভ করতে। তাও আমি বলছি 6 মাস আগের কথা। বুঝতে পারছেন ভারতের বিচার ব্যবস্থাতে বদল আনার জন্য আওয়াজ তুলুন, সেটা প্রয়োজনীয়। ওনার পিছনে লেগে লাভ নেই। উনি নিজের মেয়ের বিচারের জন্যই আজকে বিধায়িকা হয়েছেন এবং আগামী দিনে যাতে ওনার মেয়ের মতো অন্যান্য মেয়েদেরকে সাফার করতে না হয় সেই চেষ্টা উনি করবেন। উনি রাতারাতি সব ঠিক করতে পারবেন না, কেউ পারে না। মানুষের মধ্যে যেখানে এত নোংরামো, একে অপরকে এত কাদা ছোড়াছুড়ি করছে, প্রতি মুহূর্তে একে অপরকে ছোট করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, সেখানে সরকার কি করবে? একজন বিধায়িকাই বা কি করবে? ফালতু ফালতু কথা বলেন কেন? সময় নষ্ট করেন, নিজেদেরও করেন, আমারও করেন। এনিওয়েজ, আর একটা কথা বলি, 2007 সালে ঘটেছিল না রিজওয়ানুর রহমান প্রিয়াঙ্কা টোডি কেসটা? তখন কাদের গভর্নমেন্ট ছিল বেশ? আমার তো মনে পড়ছে সিপিএম এরই গভর্নমেন্ট ছিল। তারপরেও তারা 5 বছর রাজত্ব করেছে। 5 বছরে তারা একটা বিচার দিতে পারেনি? ছেলেটা তো আজও কেউ জানতে পারলো না যে কার হাতে মরলো। প্রিয়াঙ্কা টোডি তো নিজের লাইফে সেটেলড হয়ে গেছে। বাবার বিশাল পয়সা ছিল, তার বাবা তাকে সেটেল করে দিয়েছে। আর সে করবে নাই বা কেন? কারোর জন্য পৃথিবীতে কিছু আটকে থাকে না, এটা তো সত্যি কথা। কিন্তু সেই ছেলেটা কার জন্য মরলো? আজকে তার দাদা যে 2010 বা 2009 সালে বোধহয় টিএমসিতে গিয়ে নাম লেখালো, মানে টিএমসি তাকে ভাঙিয়ে নিল, সেও তো আর কথা